সুপ্রিয় শিক্ষার্থীরা, রাঙ্গামাটি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী। গত ক্লাসে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অংশটি ক্লাস শুরু করেছিলাম। আজকে এর পরের অংশ আমরা শুরু করব। আমি মোহাম্মদ আকরামুল হক, লেকচারার আইসিটি ডিপার্টমেন্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ। কম্পিউটার নেটওয়ার্কিং। গত ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, এর বিভিন্ন উদ্দেশ্য এবং কম্পিউটার নেটওয়ার্কের যে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে তার সম্পর্কে বিশদভাবে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জানব। এর মধ্যে আমরা মডেম, হাব, সুইচ ও রিপিটার নিয়ে আলোচনা করব। নেটওয়ার্কিং ডিভাইস। আমরা নেটওয়ার্ক বলতে গত ক্লাসে পড়েছিলাম যে কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত যেসব ডিভাইস সমূহ রয়েছে এর মধ্যে নিজেদের মধ্যে সংযোগ ঘটিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এই কম্পিউটারদের মধ্যে সংযোগ ঘটানোর জন্য কিছু ডিভাইসের প্রয়োজন হয়, যাদেরকে নেটওয়ার্কিং ডিভাইস বলে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বহুল ব্যবহৃত বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, যেমন মডেম, এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে প্রভৃতি। এই নেটওয়ার্কিং ডিভাইসগুলোর প্রয়োজন কেন হয়? আমরা জানি যে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য যে কম্পিউটারগুলোর মধ্যে যে সংযোগ ঘটাতে হয়, সেই সংযোগগুলো এক ধরনের লজিক্যাল কানেকশনের মাধ্যমে গড়ে ওঠে। এই লজিক্যাল কানেকশনটা দেওয়ার জন্য এই নেটওয়ার্কিং ডিভাইসগুলোর প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা দেখি কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যেসব যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করে সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এই নেটওয়ার্কিং ডিভাইসগুলোর আসল কাজ হচ্ছে যে ডাটা প্রবাহ বা ডাটা কন্ট্রোল করা এবং একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো বিভিন্ন সংকেত ডাটাকে সঠিকভাবে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করা। প্রথমে আসো আমরা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে মডেম নিয়ে আলোচনা করি। মডেমের বিভিন্ন বিজ্ঞাপন হয়তো তোমরা টিভিতে দেখে থাকতে পারো। এখানে যেমন গ্রামীণফোন এবং বাংলালিংকের মডেমের দুটো ছবি দেওয়া আছে। ইদানিং ব্রডব্যান্ড ইন্টারনেটের সহজলভ্যতার জন্য এবং রাউটার, ওয়াইফাই ইত্যাদি ব্যবহার করার জন্য মডেমের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই খুব একটা দেখতে পাওয়া যায় না। আসলে আমরা দেখি মডেম কিভাবে কাজ করে। মডেমের ব্যাখ্যা পড়ার জন্য আমাদেরকে আগে অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল সম্পর্কে জানতে হবে। আমরা জানি ডিজিটাল সিগন্যাল, তোমরা যদি বাইনারি ডিজিট এর অঙ্ক করে থাকো তাহলে জানো যে বাইনারি ডিজিট গঠন করে 0 এবং 1 এই দুটি সংখ্যা নিয়ে। ডিজিটাল সিগন্যালটা এভাবেই 1 0 0 1 এরকম করে সুনির্দিষ্টভাবে সময়ের সাথে তার বিস্তার ঘটে থাকে। কিন্তু অ্যানালগ সিগন্যাল হচ্ছে পুরোই ভিন্ন। এটা হচ্ছে আমরা যেরকম সাইন কার্ভ রয়েছে ঢেউ তরঙ্গের মতো, ওভাবে সময়ের সাথে এর বিস্তার ঘটে থাকে। অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে এক ধরনের সম্পর্ক এই মডেমের সাহায্যে আমরা দেখতে পারি। আচ্ছা, মডেম শব্দটি গড়ে উঠেছে মডুলেশন এবং ডিমডুলেশন এই দুটো শব্দ দ্বারা। মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ড্যাম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। এখন মডুলেশন বলতে কি বলি? আচ্ছা, যখন আমরা নিজেদের কম্পিউটার থেকে ইনফরমেশন মডেমে দিই বা পাঠাই, তখন এটি কম্পিউটার তো বাইনারি ডিজিট 0 1 ডিজিটাল সিগন্যাল, ওই ডিজিটাল সিগন্যালকে মডেম অ্যানালগ সিগন্যালে পরিণত করে। এই প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। আবার যখন অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অবস্থিত কম্পিউটারে পৌঁছায়, মডেমে পৌঁছায়,
তখন তা কম্পিউটারের ভাষায় বোধগম্য হওয়ার প্রয়োজন পড়ে। তখন ওই মডেম অ্যানালগ সিগন্যালটিকে মডেম ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় তখন ডিমোডুলেশন। তাহলে আমরা দেখতে পারি এই মডুলেশনের মো এবং ডিমোডুলেশনের ড্যাম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। এই দেখো আমরা এখানে চিত্র থেকে বুঝতে পারি বাম পাশে যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার থেকে পাঠানো সিগন্যাল হবে বাইনারি ডিজিটাল সিগন্যাল 0-1। সেটি মডেম রিসিভ করে। মডেম সাধারণত টেলিফোন লাইন বা বিভিন্ন কেবল সিগন্যাল পাঠানোর জন্য ব্যবহার করে থাকে। তো টেলিফোন লাইন বা কেবলের সিগন্যাল সাধারণত অ্যানালগ সিগন্যাল হয়ে থাকে। তাহলে মডেম সে ডিজিটাল সিগন্যালকে মডুলেশনের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে পরিণত করে এবং সেটি রিসিভার এন্ডে থাকা কম্পিউটার যে মডেম ব্যবহার করছে তাতে পাঠায়। ওই মডেম সে মডুলেটেড অ্যানালগ সিগন্যালটি রিসিভ করে ডিমডুলেশনের মাধ্যমে সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করার জন্য ডিজিটাল সিগন্যালে পরিণত করে। এভাবে মডুলেশন ও ডিমডুলেশন মাধ্যমে মডেম কাজ করে থাকে। এবার আসলে আমরা দেখি মডেমের দুরকম প্রকারভেদ। সাধারণত মডেমকে ইন্টারনাল মডেম এবং এক্সটার্নাল মডেম এই দুই ভাগে ভাগ করা যায়। ইন্টারনাল মডেমের চিত্রটি দেখো, এটি অনেকটা ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ যেমন কম্পিউটারের সিপিইউতে থাকে, ওইরকম এটি একটি ইন্টারনালি আলাদাভাবে বিল্ট ইন অবস্থায় আমাদের কম্পিউটারের সাথে থাকে। এরা কম্পিউটারের এক্সপেনশন স্লটে এভাবে ইন্টারনাল মডেমটি সংযুক্ত করে দেওয়া হয়। তবে বিল্ট ইন ইন্টারনাল মডেমগুলো একটু ধীরগতি সম্পন্ন হয়। আবার আমরা ডান পাশে যে এক্সটার্নাল মডেমটি দেখতে পাচ্ছি, এটি অনেকটা আমরা যেমন কম্পিউটারে এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করি, সেরকম তার দিয়ে এটা আলাদাভাবে ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করতে হয়। এটি ইন্টারনাল মডেমের চেয়ে এক্সটার্নাল মডেম অনেক বেশি দ্রুতগতির হয়ে থাকে। আমরা নেটওয়ার্কিং ডিভাইস হাব সম্পর্কে জানব। হাব যেমন তোমার চিত্র থেকে দেখলে হাবে অনেক রকম পোর্ট রয়েছে, তাই এটি একটি মাল্টিপোর্ট নেটওয়ার্কিং ডিভাইস। হাবের যে সিগন্যাল বা সংকেত আসা হয় তা সে কোনো রকম পরিবর্তন না করে একটি সিগন্যালকে তার হাব ব্যবহার করছে এমন সব ধরনের কম্পিউটার ডিভাইসে তা সরবরাহ করে থাকে বা ব্রডকাস্ট করে থাকে। এজন্য হাবকে ব্রডকাস্টিং ডিভাইস বলা হয়ে থাকে। তবে হাব হচ্ছে একটি নন ইন্টেলিজেন্ট ডিভাইস। সে ডাটা প্রেরণের জন্য যখন হাব ব্যবহার করা হয়, তা হাব নিজ থেকে পরিচালনা বা ম্যানেজ করতে পারে না। তাকে যে ডাটাটি প্রেরণ করা হয় সে সেম ডাটা সবাইকে প্রেরণ করে থাকে। হাব ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন কম্পিউটার ডিভাইসসমূহ নিজেদের মধ্যে ডাটা, ফাইল, রিসোর্স ইত্যাদি করতে পারে। এখন আমরা যে হাবের পোর্টগুলো দেখি, পোর্টগুলোতে RJ45 কানেক্টর ব্যবহৃত করা হয়। হাব সাধারণত দুই রকম হয়ে থাকে, অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব হচ্ছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বা দুর্বল সংকেতকে দূর করে শক্তিশালী সংকেতগুলোকে আলাদা করে রাখতে পারে, কিন্তু প্যাসিভ হাব ওই কাজটা করতে পারে না। এই যে আমরা দেখো চিত্র থেকে দেখতে পাচ্ছি যে বাম পাশে সার্ভার থেকে যে ডাটা হাবে পাঠানো হয়েছে বা সংকেত, তা হাব তার পোর্টগুলো দ্বারা সংযুক্ত অন্যান্য বিভিন্ন কম্পিউটার ডিভাইসে প্রত্যেকটিতেই সে ওই সেম ডাটা প্রেরণ করে দিয়েছে। এই জন্য একে হাবকে অতটা বুদ্ধিমান বলা হয় না, নন ইন্টেলিজেন্ট বলা হয়ে থাকে। কারণ সে স্পেসিফিক কোনো একটি কম্পিউটার ডিভাইসকে ডাটা সেন্ড করতে পারে না, তার পোর্টে সংযুক্ত সব ধরনের কম্পিউটার ডিভাইসকে সে ডাটা পাঠিয়ে থাকে। এবার আসো আমরা হাবের কিছু সুবিধা অসুবিধার দিকগুলো দেখি। হাবের অন্যতম একটি সুবিধা হচ্ছে যে অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের চেয়ে এর দাম কম হয়ে থাকে।
এটি বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্যে হাব হাব যেমন বড় একটি নেটওয়ার্কিং সিস্টেম গড়ে ওঠে, হাবও সেরকম একটি নেটওয়ার্ক পরিধি বড় করতে পারে। অসুবিধার মধ্যে হচ্ছে হাব ব্যবহার করলে নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়। নেটওয়ার্ক ট্রাফিক বলতে বোঝা যাচ্ছে যে একই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ডাটা প্রবাহ, বেশি পরিমাণ ডাটা প্রবাহ যখন চলে। আর হাব ব্যবহারের ফলে ডাটার আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে। হাব ব্যবহার করলে ডাটা ফিল্টারিং সম্ভব হয় না। ডাটা ফিল্টারিং মানে হচ্ছে আমি একটি কাঙ্ক্ষিত কোনো রিসিভার যদি কাঙ্ক্ষিত ডাটা না পেয়ে অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের ডাটা পেয়ে থাকে। এবার আসলে আমরা নেক্সট নেটওয়ার্কিং ডিভাইস সুইচ সম্পর্কে জানি। সুইচের কাজ অনেকটি হাবের মতোই। এটি 5, 8, 12, 24, 48 এ ধরনের পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। RJ45 পোর্ট কানেক্টর থাকে এগুলোতে। হাবের মতো সুইচও একটি মাল্টিপোর্ট নেটওয়ার্কিং ডিভাইস, আগে যেটা বলেছি, এবং প্রায় একই ধরনের কাজ করে থাকে। কিন্তু হাব যেমন সিগন্যাল পাওয়ার পর তার নেটওয়ার্কে অবস্থিত সবগুলো কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসে সিগন্যাল প্রেরণ করে দেয়, সুইচ কিন্তু তা করে না। সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তার সরাসরি শুধুমাত্র যে টার্গেট পোর্ট রয়েছে তাকেই প্রেরণ করে। এই জন্য সুইচকে একটি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ডিভাইস বলা হয়। এটি সে করতে পারে কারণ প্রতিটি ডিভাইসের একটি নিজস্ব ম্যাক অ্যাড্রেস থাকে। ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তোমরা যেমন ক্লাসে নিজেদের একটি রোল নাম্বার আছে, তোমাদের নাম হয়তো অনেকের সেম হতে পারে, একই জন্মস্থান হতে পারে, একই ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু নিজের যে কলেজের রোল নাম্বার বা কলেজ আইডি ওইটা একদম ইউনিক হয়। সিমিলারলি প্রতিটি কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসের একটি ইউনিক আইডেন্টিটি থাকে, যেটাকে ম্যাক বলা হয়। সুইচ নেটওয়ার্কিং ডিভাইস এই ম্যাক অ্যাড্রেস চেক করে সকল পোর্টে না পাঠিয়ে শুধুমাত্র টার্গেট ডিভাইসের পোর্টে ডাটা প্রেরণ করতে পারে। এই যে আমরা হাবের সাথে এই চিত্রটি তুলনা করে দেখি, এই যেখানে দেখতে পাচ্ছ যে যে ডাটা সেন্ড করা হয়েছে তাতে ম্যাক অ্যাড্রেস 003, মানে আমরা ডান পাশে যে ক্লায়েন্ট দেখছি 003 নাম্বারের, সেটি এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে। তাই ডাটা যখন সেন্ড হচ্ছে সুইচের মধ্যে দিয়ে সার্ভার থেকে 001 থেকে যখন সরাসরি 003তেই যাচ্ছে অ্যাড্রেস দেখে। আমরা ডাটা ক্লায়েন্ট 002, 004 অথবা 005-এ ওই ডাটা যাচ্ছে না। তো এই কাজের জন্যই সুইচকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়ে থাকে। কিছু সুইচের সুবিধা অসুবিধা দেখি। সুইচ ডাটা সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পাঠায় ওই ম্যাক অ্যাড্রেস ব্যবহার করার মাধ্যমে। হাবের চেয়ে পোর্ট সাধারণত বেশি থাকে, ডাটা আদান প্রদানে বাধার সম্ভাবনা কম এবং সময় কম লাগে। অসুবিধার মধ্যে হচ্ছে হাবের চেয়ে সুইচের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, ডাটা ফিল্টারিংও হয়ে থাকে না, আর কনফিগারেশন করা জটিল। নেক্সট আসো আমরা, আচ্ছা এখন তো আমরা হাব সুইচ সম্পর্কে জানলাম। দুটো পরেই আমাদের মনে হতে পারে দুইটার বৈশিষ্ট্য তো প্রায় সেম, তাহলে আমি কোনটি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আসলে এখন হাবের ওরকম ব্যবহার নেই বললেই চলে, সুইচের ব্যবহার বেশি হয়ে থাকে। ওই যে আমরা যেটা বললাম, ম্যাক অ্যাড্রেসের ব্যবহার করার মাধ্যমে এটি কাঙ্ক্ষিত গন্তব্যে ডাটা না পাঠাতে পারে, সব সব কম্পিউটার ডিভাইসে না পাঠিয়ে। তাই হাব নাকি সুইচ কোনটি ব্যবহার করলে সবচেয়ে ভালো যদি হয় বলে, তাহলে অবশ্যই এটি হবে সুইচ। এরপর আসলে আমরা পরবর্তী নেটওয়ার্কিং ডিভাইস রিপিটার সম্পর্কে জানি। রিপিটারে দেখো এখানে দুটি পোর্ট আছে আলাদা। তো রিপিটারের কাজ হচ্ছে কি, আমাদের অনেকের বাসায় ধরো ওয়াইফাই আছে, ওয়াইফাই সাধারণত রাখতে হয় ঘরের মাঝখানে, যাতে সবাই ভালো নেটওয়ার্ক
ওয়াইফাই ভালো নেটওয়ার্ক পেয়ে থাকে প্রত্যেকটা রুমে, তেমন হতে পারে তোমার ওয়াইফাই একদম এক প্রান্তে আছে আর ওটা সবাইকে কভার করছে না। তখন করতে হবে কি, ওই নেটওয়ার্কটা মানে ধরো এক সাইডে রাখা ওয়াইফাই রাউটারটার থেকে নেটওয়ার্ক একদম লাস্টে পর্যন্ত যেতে পারে না, কারণ তখন সংকেতটা দুর্বল হয়ে যায়। আমি তাই এখন দুটো রুমের মাঝখানে যদি একটি রিপিটার রাখি, তাহলে রিপিটার করবে কি, ওই রাউটারের ওয়াইফাইয়ের যে সংকেতটাকে আছে ওটাকে, দুর্বল সংকেতটাকে আবার শক্তিশালী করে তুলবে। যেমন আমরা দেখি রিপিটার এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা বর্ধিত করে, শক্তিশালী করে এবং গন্তব্য কম্পিউটারে প্রেরণ করতে পারে। এর মাধ্যমে নেটওয়ার্কে অনেক দূর পর্যন্ত বাড়ানো যায়, বিভিন্ন ধরনের মাধ্যমে সংযোগ তৈরি করা যেতে পারে এবং ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্ভাবনা থাকার পসিবিলিটি আছে। এই যে দেখো, আমরা একটি দুর্বল সংকেত, এটা হচ্ছে দূরত্বের কারণে কোনো সংকেত দুর্বল হয়ে পড়তে পারে। তো এখানে মাঝখানে যদি আমরা একটি রিপিটার যন্ত্র বসাই, তাহলে ওটা ওই দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে পরিণত করতে পারে। তাহলে আজকে আমরা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে মডেম, হাব, সুইচ এবং রিপিটার সম্পর্কে জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা আরও কিছু নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জানব। এর মধ্যে অন্যতম হলো গেটওয়ে, ব্রিজ, রাউটার, নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড ইত্যাদি। তাহলে আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি। আগামী ক্লাসে আমরা নেটওয়ার্কিং ডিভাইসের পার্ট 2 নিয়ে তোমাদের কাছে আসব। ধন্যবাদ সবাইকে।